প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন আসগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর শারমিন জাহান নিটোল। দর্শক, বরাবরের মতো আজও স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার খন্দকার আসাদুজ্জামান স্যার, কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি, আসগর আলী হাসপাতাল। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চাইলে সরাসরি ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করলেই আমাদের সাথে কথা বলতে পারবেন। প্রথমেই চলে যাচ্ছি স্যার আপনার কাছে। স্যার, ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগে আছেন, যদি একটু জানতে চাই যে আসলে হার্ট অ্যাটাক এই শব্দটির সাথে কিন্তু আমাদের সাধারণ মানুষ অনেক বেশি পরিচিত এবং সাধারণভাবেই আমরা বলে থাকি যে বুকে ব্যথা হলেই মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু আছে। যদি জানতে চাই যে আসলে হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি? আসলে হার্ট অ্যাটাক বা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই শব্দটা আসলে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের চেয়ে হার্ট অ্যাটাক শব্দটাই বহুল পরিচিত। জি জি। তো আমরা জানি হার্টের মাংসপেশিকে স্বাভাবিক সুস্থ রাখার জন্য, সচল রাখার জন্য, কর্মক্ষম রাখার জন্য প্রত্যেকটি অর্গানের মতো হার্টেরও নিজস্ব রক্তনালী আছে বা ধমনী আছে, যেই ধমনীর মাধ্যমে হার্ট তার রক্ত চলাচলের স্বাভাবিক রক্ত চলাচল যাতে স্বাভাবিক থাকে এবং সেই রক্ত চলাচলের তার নিউট্রিশনের জন্য বা তার সুস্থ রাখার জন্য যেটুকু উপাদান দরকার সব সে ধমনীর মাধ্যমে গ্রহণ করে থাকে। এখন এই ধমনীতে যদি কখনো হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় দেখা হলো একটি রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে অথবা একদম কমপ্লিটলি বা বাধাপ্রাপ্ত হয়ে বন্ধ হয়ে গেল, এই বন্ধ হওয়ার জন্য যে হার্টের যে মাংসপেশি, সেই মাংসপেশি ইনজুরি বা ক্ষতিগ্রস্ত হয় বা আহত হয়, যার এই শব্দটাকেই বলা হয় হার্ট অ্যাটাক। আচ্ছা স্যার, যদি একটু জানতে চাই যে আসলে এই যে হার্ট অ্যাটাক হচ্ছে, বলছেন যে আসলে হার্টের নিজস্ব যে রক্তনালী যার মাধ্যমে হার্ট রক্ত পাচ্ছে, সেই রক্তনালীতে কোনো কারণে যদি ব্লক হয় তখনই কিন্তু অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই আমরা যেটাকে বলে থাকি সেটি হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, যদি একটু কারণগুলো সম্পর্কে জানি। মানে সবচেয়ে প্রথম বা সবচেয়ে প্রধান কারণ যদি আমি বলি তাহলে বলবো মেডিকেল ভাষায় যেটা অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ হার্টের রক্তনালীর যে ইনার লেয়ার, যেটা মাঝের যে একদম ভিতরের যে লেয়ার, ওই লেয়ারে যদি কোনো কারণে আস্তে আস্তে রক্তের চর্বি জমে বা ইনফ্লামেটরি সেল বা অন্যান্য ম্যাটেরিয়ালস জমে যদি একটা অ্যাথেরোমেটাস প্লাক তৈরি করে, এই প্লাকটা হঠাৎ করে কোনো কারণে, যেমন সেটি শারীরিক অথবা মানসিক যে কোনো কারণের জন্যই হোক, সেই কারণের জন্য হঠাৎ করে যদি ফিশারিং হয়ে যায় বা ফেটে যায় বা রাপচার হয়ে যায়, তাহলে ওখানে থ্রোম্বোটিক প্রসেস, যেগুলো প্ল্যাটলেট এবং আদার্স ম্যাটেরিয়ালস, এগুলো এসে হঠাৎ করে দেখালো রক্তনালীটা বন্ধ করে দেয়। এই বন্ধ করে দেওয়ার জন্যই কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে এবং এটাই হলো এক নম্বর কারণ, প্রথম কারণ। আমরা যদি বলতে চাই যে এটাই অলমোস্ট 90 থেকে 95% কারণ। আরও কারণ সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বলতে চাইতেছি যে আমার দুইবার অ্যাটাক হইছে। জি। হ্যাঁ, আমার দুইবার অ্যাটাক হইছে। তো আপনার এনজিওগ্রামে আমার রিপোর্ট ভালো আসছে। জি। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে, ডাক্তাররা বলছিল যে আমার রিং পরানোর কথা। আচ্ছা। এখন রিং পরানো, আবার ওই ইটা আগে যে বুকের চাপটা ছিল, যে কষ্টটা যন্ত্রণা হইতো, এখন আবার ব্লাড প্রেশার আছে আমার, ব্লাড প্রেশারের কারণে আবার ওই যন্ত্রণাটা আবার শুরু হইছে, প্রেশার বাইরে গেছে। জি। প্রেশারের কারণে এখন আবার যন্ত্রণাটা আবার শুরু হইছে। জি। এখন আপনি পরামর্শ চাচ্ছেন, আপনার বয়সটি যদি আমাদের বলেন। হ্যাঁ, আমার বয়স 35। প্রেশার ডায়াবেটিসের কোনো সমস্যা আছে কিনা? 35। হ্যাঁ, সে অবশ্য বলছে তার প্রেশারের সমস্যা আছে। জি, আপনি সাথেই থাকুন। স্যার, আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? না, আমার মনে হয় যে মানে কি বলে, টেলিফোনে যে কনভারসেশন যেটুকু আমি শুনলাম, তা তো মানে আমি বলবো যে খুব সুন্দর কোশ্চেন আসলে। যে অনেকেই বলে যে হার্ট অ্যাটাক হলো, অ্যানজিওগ্রাম করা হলো, বাট ব্লক নেই।
তো এটা খুবই সুন্দর একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। আমি একটু আগে যে কথা বলছিলাম জি। যে মোস্ট কমন কারণ, যেটা সবচেয়ে প্রধান কারণ হলো অ্যাথেরোস্ক্লেরোসিস, যেখানে আপনি অ্যাঞ্জিওগ্রাম করলে কিন্তু ব্লক পাবেন। বাট অন্য যে 5 to 10% যেটা বললাম, সেই ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক সময়, বিশেষ করে ফিমেল পেশেন্টদের, মহিলাদের, যেটা হয় করোনারি আর্টারি স্পাজম বলি আমরা, সেই স্পাজমের জন্য সে এমআইয়ের মতো বা হার্ট অ্যাটাকের মতোই প্রেজেন্টেশন হবে, বাট পরবর্তী আপনি অ্যাঞ্জিওগ্রাম করে দেখলেন হয়তো নর্মাল হলো। এটা একটা কারণ হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে তার আরেকটা যে কারণ বলে, সে হাইপারটেনসিভ পেশেন্ট, যার জন্য এখন তার অস্বস্তি লাগে। তো হাইপারটেনশনের জন্য হলে কি হয়, আসলে হাইপারটেনশন এগেনস্টে যখন হার্টটা পাম্প করতে থাকে, তখন হার্টের মাসলগুলো একটু মোটা হয়ে যায়, আমরা বলি যে হাইপারট্রফি হয়ে যায়। তখন হয় কি যে সাপ্লাই এবং ডিমান্ডের মাঝে একটা মিসম্যাচ হয়। এই মিসম্যাচ হওয়ার জন্য সে কিন্তু তার যে ফিলিংসটা মনে হবে যে না, আমার মনে হয় হার্ট অ্যাটাক আবার হলো। কিন্তু এটা হলো সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ হওয়ার জন্য তার করোনারি ট্রি নর্মাল, বাট যতটুকু সাপ্লাই পাওয়ার কথা হার্টের মাংসপেশিতে, সেটুকু সাপ্লাই হচ্ছে না, যার জন্য তার এই ফিলিংসটা হতে পারে। এবং সেই ক্ষেত্রে সে বলছে 2 বার হার্ট অ্যাটাক হলো, তারপরে করোনারি ট্রি কেন নর্মাল। আমার মনে হয় দর্শক, আপনি আপনার কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন মনে হয়। জি স্যার, আমরা আসলে হার্ট অ্যাটাকের বিভিন্ন কারণ সম্পর্কে জানছিলাম এবং দর্শকের প্রশ্নের মাধ্যমে আমরা আসলে কারণগুলো সম্পর্কে ক্লিয়ারও হয়ে গেলাম। যদি একটু লক্ষণ সম্পর্কে জানতে চাই, যে বলছি হার্ট অ্যাটাক, কি ধরনের লক্ষণ নিয়ে আসলে প্রকাশ পেতে পারে? হার্ট অ্যাটাকের মানে সবচেয়ে কমন যে প্রেজেন্টেশন বা লক্ষণ যেটা আমরা বলি, সেটা হলো বুকে ব্যথা। আচ্ছা, হ্যাঁ, এই বুকে ব্যথা নিয়ে আমরা বোধহয় একটু আরেকটু দীর্ঘ আলোচনা করলে ভালো হবে। এরপরে যে সমস্যাটা হয়, সাধারণত দেখা যায় শ্বাসকষ্ট হয়, তীব্র শ্বাসকষ্ট, যেটা আমরা বলি ডিসনিয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় বুকে অস্বাভাবিক একটা ফিলিংস হয়, যেটা বলে যে আমার বুকে মনে হয় ধড়ফড় করছে। হ্যাঁ, সেটা হার্ট রেট কমে যাওয়ার জন্য হতে পারে, বেশি হয়ে যাওয়ার জন্য হতে পারে। এর সাথে দেখা যায় অনেকে প্রফিউজ সোয়েটিং হয়, মানে অতিরিক্ত ঘাম হচ্ছে, ঘামে মনে হচ্ছে যেন সমস্ত শরীর ভিজে যাচ্ছে। অনেকেই বলে আমার বমি বমি ভাব বা বমি হচ্ছে। অনেকেই সে বলে আমার মাথা মনে হয় ঘোরাচ্ছে, আমার একটু অবসাদ লাগছে। এছাড়াও যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা হলো যে অনেক সময় দেখা যায় পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, যেটাকে আমরা সিনকোপ বলি। ইভেন পেশেন্ট অ্যাকুট অ্যাটাকের জন্য একটা সাডেন কার্ডিয়াক ডেথ, মানে হঠাৎ করে মারাও যেতে পারে। এই ঝুঁকিটাও রয়ে গেছে। আসলে অনেকগুলো লক্ষণ কিন্তু আমরা জানলাম। এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বুকে ব্যথা। এই সম্পর্কে আমরা আরো জানবো। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আবু তাহের রহমানী। জি তাহের সাহেব, প্রশ্নটি করুন। আবু তাহের রহমানী, কক্সবাজার। আমার বয়স 67। জি, আমি 2 দিন আগে এনজিওগ্রাম করাইছি চট্টগ্রামে। এনজিওগ্রাম করার পর ওখানে একটা রিপোর্ট দিছে যে আমার 3টা 95% ব্লক ধরা গেছে। জি, তো এখন আমি কি করব, কি রিং করাবো নাকি আপনার বাইপাস করাবো, এই জিনিসটার জন্য আমি একটু। জি দর্শক, আপনি সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। স্যার, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? না, প্রশ্ন ঠিক আসলে যেহেতু সে পেশেন্ট, যদি ডক্টর হতো কোশ্চেনের প্যাটার্নটা একটু ভিন্ন হতো। তো আমি যতটুকু বুঝতে পারলাম যে তার 3টা মেইন রক্তনালীতে, আপনার কি মেইন 3টা রক্তনালীতে ব্লক, না মেইন রক্তনালীর যে শাখা বা উপশাখা রক্তনালীগুলো আছে সেগুলোতে ব্লক? এটা কি আপনি কি আমাদেরকে জানাতে পারবেন? জি, একদম মেইন রক্তনালীতেই ব্লক, না বলছে শাখা রক্তনালীতে ব্লক? মেইন রক্তনালী। আচ্ছা, মেইন রক্তনালীতে ব্লক। এখন প্রথম কথা হলো, যদি মেইন রক্তনালীতে ব্লক হয়, আমাদেরকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে আমাদের দেখতে হবে তার ব্লকটার আসলে প্যাটার্নটা, টাইপটা কেমন। হ্যাঁ, তার ব্লকগুলোর যে লেন্থটা কেমন, তার অ্যাসোসিয়েটেড দ্য ক্যালসিয়াম স্কোর কেমন, তারপরে তার কার্ডিয়াক স্ট্যাটাসটা কেমন, তার কোমরবিডস যেমন ডায়াবেটিক কিনা, কিডনি ডিজিজ আছে কিনা, এগুলো কোমরবিডস কন্ডিশনগুলো জানতে হবে। আর যদি দেখা যায় ডিসক্রিট লেশন হয়, সুইটেবল লেশন হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি অবশ্যই অ্যাজ এ ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট হিসেবে আমি বলবো অবশ্যই স্ট্যান্টিং করা যেতে পারে বা রিং লাগানো যেতে পারে। বাট আমি একটু আগে বললাম, যদি ক্রাইটেরিয়া যদি এমন হয় যে না, এই ক্রাইটেরিয়াগুলো আপনার বাইপাসের জন্য সুইটেবল হচ্ছে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে বাইপাসের একটা ডেফিনেটলি ভালো অপশন। কিন্তু আপনার ওই রিপোর্ট না দেখে বা সিডি না দেখে আসলে একদম ক্লিয়ার কাট ডিমার্কেশন করে দেওয়া আমার জন্য ভেরি ডিফিকাল্ট ইস্যু। কারণ হলো, যদি ডিসক্রিট লেশন হয়, হ্যাঁ, এবং সুইটেবল লেশন হয়, তাহলে ডেফিনেটলি স্ট্যান্টিং করা যেতে পারে বা রিং লাগানো যেতে পারে। আর যদি দেখা ডিফিউজ লেশন হয়, ক্যালসিফাইড লেশন হয়, কোমরবিডস কন্ডিশন অনেক বেশি, আপনার ইজেকশন ফ্র্যাকশন, দ্যাট ইজ হার্টের পাম্পিং ক্যাপাসিটি অনেক কম, সেক্ষেত্রে ডেফিনেটলি হয়তো বা আপনার বাইপাস অবশ্যই ফার্স্ট অপশন হতে পারে। আসলে দর্শক যেভাবে বললেন, আসলে ওনার রিপোর্টটি যিনি দেখছেন বা যিনি করতে দিয়েছেন, সেই চিকিৎসকই কিন্তু পুরো রিপোর্টটি অ্যানালাইসিস করে আসলে কোনটি তার জন্য ভালো হবে সে অনুযায়ী কিন্তু একটা রিকমেন্ডেশন দিতে পারবেন। জি, এই রিকমেন্ডেশন সাধারণত রিপোর্টে করা থাকে। জি
ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নেত্রকোনা থেকে বলছি, আব্দুল সালাম। জি সালাম সাহেব, প্রশ্নটি করুন। জি, আমার ওই ছেলে, তার বয়স এটা 18, তাকে হার্টের ছিদ্র ছিল, ইন্ডিয়া বেঙ্গালুরু থেকে তার ট্রিটমেন্ট করে আসছি, ওপেন হার্ট সার্জারি হয়েছে। জি এখন ওর মামা মারা যাওয়ার পরে সে একটু একজাক্ট গেছিল, চিৎকার মেরে, পরে তার হার্টে আবার ব্যথা আসছিল। জি তো ওইটা পরে সদর হাসপাতালে নিয়ে গেলাম, ওরা রেফার করছে আমাদের ওই ময়মনসিংহ, যে কার্ডিওলজি দেখাইতে হবে। জি পরে আবার তার এই ব্যথা বন্ধ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, পরে আর নাই। আসলে বিষয়টা হচ্ছে যে তার যে ওপেন হার্ট সার্জারি হয়েছে, এরপরেও কি আসলে এখানে কোনো হার্টে এরকম সমস্যা হইতে পারে কিনা, মানে আচ্ছা। ব্লক টক এরকম কোনো বিষয়? জি, আপনি সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। আপনার হার্টের ছেলের যে হার্টের সার্জারি হলো, তার যে কনজেনিটাল সম্ভবত কোনো ডিফেক্ট ছিল, সেই ডিফেক্টের ব্যাপারে কি আপনাকে কোনো তথ্য দিছে বা আপনি জানেন? যেমন আমি সহজ করে বলি, যেমন এএসডি ছিল কিনা, ভিএসডি ছিল কিনা, পিডিএ ছিল কিনা, টপ ছিল কিনা, কমন যেগুলো সেগুলো আমি বললাম, এটার কোনোটা ছিল কিনা আপনি বলতে পারবেন এইভাবে? হ্যাঁ, তার এই দুইটাই ছিল, ওই হার্টের ছিদ্র ছিল, বাল্বেরও সমস্যা ছিল। আচ্ছা তো ওই দুইটাই অপারেশন হয়েছে। আচ্ছা, তার কি জিহ্বা, যেমন জিহ্বা বা হাত, এগুলো কি নীল হয়ে যেত বা কান্নাকাটি করলে? এগুলা কোনো কিছু হইতো না। আচ্ছা, এগুলো okay. হইতো না। যদি কনজেনিটাল হার্ট ডিজিজ হয়, এরকম হতে পারে, আপনার কথা শুনে মনে হচ্ছে এটা এসডিও হতে পারে, অথবা ভিএসডির সাথেও থাকতে পারে, অথবা এটা টপও হতে পারে। এটা ডিফিকাল্ট মানে স্পেসিফিক বলা এইভাবে। জি তো যেটাই হোক, যদি সার্জারি যদি কমপ্লিটলি করে থাকে, যে এক সেটিংয়ে যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে তো পরবর্তী জটিলতা হওয়ার সম্ভাবনাই নেই। আর আপনি যে ঘটনাটা বললেন, সেটা একটা ইস্যু, যে তার আপনার একজন ক্লোজ আত্মীয় মারা গেছেন, তারপরে কান্নাকাটি করছে, ব্যথা হচ্ছে, কাজে এটা সম্ভবত ওই হার্টের মানে কনজেনিটাল যে ডিফেক্ট ছিল, জন্মগত যে ত্রুটি ছিল, এটার সাথে সম্পর্কিত নাই বলেই মনে হচ্ছে আমার কাছে। আসলে অনেক সময় এংজাইটিতে বা আমরা যখন বেশি কষ্ট পাই, তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো দেখা যায়। 14 বছর বয়স, কাজে অন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। জি ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আসলে জানছিলাম যে হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে, এবং সবচেয়ে কমন যে লক্ষণটি সেটি হচ্ছে বুকে ব্যথা, এবং বুকে ব্যথার সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত, এবং বুকে ব্যথা নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি শঙ্কা। যদি একটু জানতে চাই যে স্যার, আসলে হার্টের কারণে বুকে ব্যথা এবং অন্যান্য অনেক কারণেও কিন্তু বুকে ব্যথা হতে পারে, যেমন মাসকুলার পেইন হতে পারে, অনেক সময় গ্যাসের জন্য বুকে ব্যথা হতে পারে, কোন ধরনের বুকে ব্যথাকে আমরা বলবো যে এটি কার্ডিয়াক কারণে হচ্ছে? আমি মনে করি এটি খুবই সুন্দর কোশ্চেন, এবং আমরা সচরাচরই শান্ত, বিশেষ করে যারা কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, এই প্রশ্নের সম্মুখীন হই, এবং আমাদের মনে হয় কনসালটেশন আওয়ারের অধিকাংশ সময় এই প্রবলেমগুলো নিয়ে আমাদের ডিল করতে হয়। তো আমি খুব সহজভাবে যদি বলি, যে কার্ডিয়াক পেইন যেটা, বা হার্টের কারণে যদি বুকে ব্যথা হয়, চেস্ট পেইন হয়, এটা ভেরি ক্লাসিক্যাল একটা প্রেজেন্টেশন। এটাকে আমরা বলি একদম সেন্ট্রাল পেইন হবে, মানে বুকে ঠিক মাঝামাঝি জায়গায় হওয়ার সম্ভাবনাই বেশি, যদিও এটাকে লোকালাইজ করা যায় না। অনেক পেশেন্ট এসে বলে যে হাত দিয়ে দেখায় যে আমার ব্যথাটা বুকে ঠিক এই মাঝে, অথবা বাম পাশে বা ডান পাশে। আমি বলি তখন একটা কমন শব্দ বলি, যে পয়েন্টিং সাইন এগেনস্ট কার্ডিয়াক, মানে যদি আপনি লোকালাইজ করতে পারেন, এটা সাধারণত হার্টের ব্যথা না। তার মানে যদি ব্যথা হার্টের হয়, সাধারণত এইভাবে দেখায় যে আমার একদম বুকটা চেপে আসতেছে, ভেঙে আসতেছে, কিন্তু লোকালাইজ করতে পারবে না, ডিফিউজ পেইন আমরা যেটা বলি। এবং পেইনটা সাধারণত যেটা বললাম, যে একটু মনে হবে চাপ, ভার, মনে হয় একটা প্রেশার ইফেক্ট, অথবা পেইনটা বুকে আছে, সাথে মনে হবে যেন গলায় যাচ্ছে, চোয়ালে যাচ্ছে, নিচের চোয়ালে যাচ্ছে, অথবা ঘাড়ে যাচ্ছে, রেডিয়েশন থাকবে বা ছড়িয়ে পড়ার একটা, এবং দেখা যায় বাম হাতে ঠিক মাঝামাঝি দিকে, ইনার সাইড দিকে যাচ্ছে, অর্থাৎ পেটে হলে ঠিক উপরের দিকে, নিচের দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম। এই সমস্যাগুলো যদি থাকে, মানে এরকম ডিফিউজ পেইন হবে, রেডিয়েটিং পেইন হবে, খুব কম্প্রেসিভ টাইপ বা ব্যান্ড লাইক স্ট্রাকচার মনে হবে, বাট মনে হচ্ছে গলাটা চেপে আসছে, বুকটা চেপে আসছে, এই ধরনের যদি ব্যথা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমি গুরুত্ব সহকারে আমরা দেখব যে এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা স্যার, এই যে বলছেন যে এই ধরনের আমরা যে পেইনের লক্ষণ সম্পর্কে জানলাম, এই ধরনের ব্যথা কারো যদি অনুভূত হয়, তিনি আসলে সরাসরি কোথায় যাবেন? এটি নিয়েও কিন্তু দর্শকদের মধ্যে খুব বেশি শঙ্কা থাকে যে আসলে চেম্বারে যাবেন না হসপিটালে যাবেন। এই বিষয় সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাসান।
জি হাসান ঢাকা সাহেব। থেকে ঢাকা জি। থেকে বলছি, বয়স 37 বছর। জি প্রশ্নটি করুন। প্রশ্ন, আমি ওষুধ খাইতেছি হার্টের ব্যথার জন্য, ইসিজি করাইছি, টিটি করাইছি, জি কিন্তু মাঝখানে আমার অনেকগুলো ওষুধ লেখছিল হার্টের জি। জন্য, জি। খাওয়ার পরে কোনো ফল পাইনি। হুম হুম। পরবর্তীতে আবার ওই হার্টের ওষুধ বাদ দিয়ে 3টা ওষুধ দিছে, ফেনোভেক আর একটা দিছে পিজি। আচ্ছা। আর আমার রক্তের কোলেস্টেরল অনেক বেশি, জি 450 উপরে। জি ব্যথাটা বুকের মাঝে না, ব্যাক পার্টে ব্যথা, বেশিরভাগ ব্যাক সাইডে। আর জি ব্যথাটা বাম সাইডে যখন ব্যথা ওঠে তখন অশান্তি বোধ মনে লাগে, জি। কিন্তু কোনো ওষুধ খাওয়া কোনো প্রতিকার পাইতেছে না। তার কাছে প্রশ্ন হচ্ছে আমি কি করতে পারি এখন? আপনি সাথেই থাকুন স্যার, আপনার আর কিছু জানার আছে কিনা? মানে আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে, যে আপনি যে বললেন ইসিজি করছেন, নর্মাল ছিল সম্ভবত, ইটিটি করলেন, ইটিটি রিপোর্টটা আমাদেরকে একটু বলবেন যে এটা কি ছিল? ইটিটি রিপোর্টটা বলছিল যে হার্টের আপনার কি দিয়ে বললো যে আপনার একবার হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই। না, আমি বলি আপনাকে যে যেমন রিপোর্টটায় যে কমেন্ট যেখানে, ওখানে কি পজিটিভ লেখা ছিল বা নেগেটিভ লেখা ছিল বা অন্য কোনো শব্দ লেখা ছিল কিনা? তার নেগেটিভ লেখা ছিল। নেগেটিভ। তো আপনি বুঝতেই পারছেন যে জি ETT দর্শক আপনি হ্যাঁ, সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। ইটিটির একটি রিপোর্ট কিন্তু তিনি জানিয়েছেন, স্যার যদি একটু উত্তরটি দেন। হ্যাঁ হাসান সাহেব, আমি একটু আগে যে কথা আপনার সাথে শেয়ার করছিলাম সেটা হলো যে ইটিটি রিপোর্ট যদি নেগেটিভ হয় এবং আপনার ব্যথাটা, আমি একটু আগেই বললাম, বুকে ব্যথা যদি একটা দিকে হয়, বিশেষ করে সাব মেমোরি আমরা বলি, যদি একটু বুকের নিচের দিকে হয়, সাধারণত এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে। সেক্ষেত্রে আপনার অন্যগুলো জানতে হবে যে আপনার টেনশন আছে কিনা, অ্যাসিডিটি আছে কিনা। বেটার আমার মনে হয় যেটা সবচেয়ে ভালো হবে আপনার অপশন, আপনি একজন মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নিন। আচ্ছা। তাহলে আপনার জন্য আমার মনে হয় সহজ হবে, সমাধানের পথ আগাতে সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা দর্শকের প্রশ্ন নেবার আগে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে কার্ডিয়াক চেস্ট পেইনের যে বর্ণনা আপনি দিলেন, এই কার্ডিয়াক চেস্ট পেইন সবগুলো লক্ষণ কারো যদি থাকে, সে ইমিডিয়েটলি আসলে কোথায় যাবেন? এটি নিয়ে কিন্তু দর্শকদের খুব বেশি শঙ্কা থাকে যে চেম্বারে যাবেন নাকি হসপিটালে যাবেন, এই বিষয়টি যদি একটু বলেন। চেম্বারে হসপিটালে যাওয়ার আগে আমি আরেকটু বলি, সেটা অনেকেই দেখা যায় যে বুকে ব্যথা হচ্ছে, ঠিক আছে আজকে রাতে যদি হয় রাতটাকে মানে জাস্ট গ্যাসের ওষুধ খেয়ে আমি একটু ওয়েট জি, করি, জি। অথবা টেলিফোনে আমাদের এখন তো মোস্ট কমন টেলিমেডিসিন। পপুলার হলো টেলিমেডিসিন, ওভার টেলিফোনেই কনসাল্ট করে অনেকের সাথে, ঠিক আছে আজকে রাতে একটু গ্যাসের ওষুধ খেয়ে তারপর দেখা যাক। আচ্ছা। তো আমি বলবো প্রথম কথা যে ব্যথাটা যদি এরকম, যেটা আমরা বর্ণনায় বললাম, মানে এরকম যদি ক্লাসিক্যাল হয়, খুব ক্লিয়ার কাট পেইন হয়, তাহলে অবশ্যই আপনি চেম্বারে না যেয়ে সরাসরি হসপিটালে যান। আচ্ছা। হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যান, অথবা ট্রায়াজ আছে, ট্রায়াজে যান। গেলে হয়তো ওখানে কর্তব্যরত যে চিকিৎসক থাকবেন, উনি আপনার মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনগুলো শুনে পরবর্তী মানে কীভাবে আগালে ইসিজি করতে হবে অথবা পরবর্তী কী ব্যবস্থা নিলে আপনার চিকিৎসা সঠিকভাবে আগাতে পারে, সে ব্যাপারে উনি আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন বলে আমি মনে করি। যেভাবে স্যার বললেন যে আসলে এই ধরনের বুকে ব্যথা হলে আসলে ডিলে করার কোনো সুযোগ নেই, আসলে আমাদেরকে ইমিডিয়েটলি হাসপাতালে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। মোহাম্মদ মকসুদুল হক জি ঢাকা থেকে বলছি, বয়স 67। জি দর্শক। আমার হার্টের প্রবলেম 14 সাল থেকে। জি আমি ডায়াবেটিস পেশেন্ট, কিডনির সমস্যা আছে, জি হাইপারটেনশন আছে, রেটিনোপ্যাথি আছে। জি তো কয়েকদিন আগে অর্থাৎ গত 3 তারিখে আমার হঠাৎ বুকে পেইন লাগতেছে, আবার পার্শ্বে একটু শ্বাসকষ্ট লাগতেছিল। জি সেই মুহূর্তে আমি সদর হসপিটাল ঠাকুরগাঁয়ে যাই, সেখান থেকে আমাকে রংপুর রেফার করে। রংপুরে ডাক্তার আমাকে বলে যে আমাদের এখানে এনজিওগ্রাম হয় না, জি তো তার চেয়ে আপনি ঢাকায় চলে যান। জি তো আমি ঢাকায় গিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হই। জি সেখানে প্রফেসর ধীমান কুমার বণিকের তত্ত্বাবধানে আমি ছিলাম। জি তো আমার রক্তের যেসব পরীক্ষা নিরীক্ষা সেগুলো ভালো ছিল, কিন্তু আমার ওই বুকের এক্সরে একটা করাইছিলেন। জি তো বুকের এক্সরে এক পাশে ফুসফুসের ওয়ালগুলো ঠিক আছে, ওয়ালটা, আরেক পাশে উনি বলতেছে এখানে 2টা স্পটের মতন মনে হচ্ছে, তো আপনার এনজিওগ্রাম তো আমি করতে পারবো না, আগে এটা রিপেয়ার করেন। জি উনি ওষুধ লিখে দিলেন এবং বললেন যে 15 দিন আপনি অপেক্ষা করেন, 15 থেকে 1 মাস,
আর পারলে একজন বক্ষব্যাধি ডাক্তারকে দেখাবেন। জি তারপরেই আমি বৃহস্পতিবার রাতে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে হাসপাতালে কাকরাইলে আমি ডাক্তার মোহাম্মদ শাহিনের কাছে গেছি। জি তিনি আমাকে দেখে বললো যে কিছু একটা হতে পারে, তো আপনার আমি দূর থেকে আসছেন, আপনি নিশ্চিত হবে হওয়ার জন্য আপনাকে সিটি স্ক্যান করবো আর ঘাড়ের একটা এক্সরে করবো। জি আমি সিটি স্ক্যান করছি, ঘাড়ের এক্সরে করছি। পরবর্তী গত শনিবারে রাত্রে ওনার সঙ্গে দেখা করছি। উনি বলেন সিটি স্ক্যান ভালো আছে, তবে ঘাড়ে একটা সমস্যা আছে, গিটগুলো স্পাইনাল কর্ডের কাছাকাছি। তো একজন অর্থোপেডিক ডাক্তারকে দেখান। জি তো আমি অর্থোপেডিক ডাক্তারকে দেখাইছি, জনাব ইউসুফ সাহেব। উনি বলেন যে এটার জন্য আপনার ওখানে ব্যথা হওয়ার কথা নয়, এটা জি। ঠিক আছে। তো আমার এই ব্যথাটা কি আসলে ফুসফুসে ক্ষতর জন্য জি না হার্টের জন্য? হার্টের কোনো সমস্যার এটা জন্য। বসে থাকলে আমি ভালো আছি, শুয়ে থাকলে আমি ভালো আছি, কিন্তু একটু মুভমেন্ট করলে তখন এই ব্যথাটা হতো। জি দর্শক আপনি সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। মানে খুব সুন্দর ডেসক্রিপশন, আসলে আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম আর কি। পুরো ঘটনাটা খুব ডিটেইল, খুব সুন্দরভাবে বললো। তো প্রথম বলি আমি যে আপনি তো মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে, অনেকগুলো কার্ডিয়াক করোনারি আর্টারি ডিজিজের জন্য অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে এবং সাথে কিডনি ডিজিজ কিডনি আছে। ডিজিজও আছে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি কার্ডিয়াক ইস্যু হতে পারে। এখন প্রাথমিক যে স্ক্রিনিং যে টেস্টগুলো করলো, তা সেই টেস্টে বোঝা যাচ্ছে যে তার লাঙে কোনো শ্যাডো ছিল, যার জন্য মনে হচ্ছে যে লাং বা ফুসফুসের কোনো প্যাথোলজির জন্যই হয়তো ব্যথা হতে পারে। এটা একটা ইস্যু। কিন্তু আমার একটা কোশ্চেন ছিল, আপনার কি জ্বর বা কাশি ছিল কিনা? স্যার লাইনটি কেটে গিয়েছে। ওকে, এরপরে আমরা দেখলাম যে সিটি স্ক্যান করা হলো, সিটি স্ক্যানে নর্মাল বলো। যেহেতু এক্সরে সিটি স্ক্যান অনেক বেশি সেন্সিটিভ, কাজে সিটি স্ক্যান যদি ভালো রিপোর্ট আসে সেক্ষেত্রে ফুসফুসের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। জি তারপরে যেটা বললো যে ঘাড়ের একটা এক্সরে করছে, এক্সরেতে ইউজুয়ালি সাধারণত নার্ভ কম্প্রেশন বোঝা যাওয়ার কথা না, এটাতে হয়তো বনি চেঞ্জটা বোঝা যেতে পারে। তবে পেশেন্টের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে সে বিশ্রামে থাকলে ভালো হয়, হাঁটলে বা সিঁড়ি বেয়ে উঠলে বা অর্থাৎ যে কোনো পরিশ্রমে তার কষ্ট হয়, যেটাকে আমরা এক্সারশনাল চেস্ট পেইন বলি আমরা যেটা, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো মানে প্রাথমিক অবস্থায় সে একটা ইটিটি করা উচিত। আচ্ছা ইটিটি করে যদি মানে পজিটিভ আসে তাহলে অবশ্যই পরবর্তীতে তার রক্তনালী চেক করা উচিত, হার্টের রক্তনালী দেখা উচিত। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা আলোচনা করছিলাম যে হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে এবং হার্ট অ্যাটাকের লক্ষণ এবং আসলে কিভাবে চিকিৎসাটি নিতে হবে এটি সম্পর্কে জানলাম। যদি একটু জানি যে আসলে কি ধরনের টেস্ট বা ডায়াগনোসিসের জন্য আপনারা কি ধরনের টেস্ট করে থাকেন এই সম্পর্কে জানবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার নাহিদ ফারজানা ঢাকা থেকে বলছিলাম। জি আমার প্রশ্ন হচ্ছে যে এই বছরের শুরুতে আমার বাবার হার্ট অ্যাটাক হয়। উনি 42 বছর ধরে ডায়াবেটিস। তো হার্ট অ্যাটাকের পরে ওনাকে দ্রুত স্টেন্ডিং করা হয় একটা ভেসেলে। আরেকটা ভেসেলে করার কথা ছিল কিন্তু সেটা সম্ভবপর হয়ে ওঠেনি কিছু জটিলতার জন্য। তো তার হার্ট অ্যাটাকের কোন রকম সাইন সিমটম ডাক্তার যেগুলো বললেন তার কিছুই ছিল না। জি তো এখন আমার প্রশ্ন যে যারা ডায়াবেটিক পেশেন্ট এবং একদম সিমটমলেস অ্যাটাক হয়, তো তাদের তো একটা ফলো আপের দরকার। কতদিন পর পর তাহলে তাদের ফলো আপ করা উচিত? কিংবা আমার বাবার ক্ষেত্রে যেটা হয়েছে যে ওনার একটা স্টেজ হয়েছে আরেকটি হয়নি, উনি কেমন আছেন, ভালো আছেন কিনা, এ ব্যাপারে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? জি ডক্টর নাহিদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ আসলে একটি প্রশ্ন করেছেন, স্যার যদি আমাদেরকে উত্তরটি দেন। এটা প্রথম কথা হলো যদি দেখা যায় কার্ডিয়াক স্ট্যাটাস খুব ভালো থাকে, একটা স্ট্যান্ড করার পরে যদি কোনো জটিলতা হয় সেক্ষেত্রে সাধারণত আরেকটা স্ট্যান্ড ওই জটিলতা ওভারকাম করার পরে কেটে যাওয়ার পরেই সাধারণত আবার করার কথা, যদি না নতুন কোনো জটিলতা হয়। আচ্ছা যদি নতুন কোনো জটিলতা না থাকে তাহলে অবশ্যই পরবর্তী স্ট্যান্ডটা করা উচিত জি। যদি রিকমেন্ডেশন থাকে। স্যার উনি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলেন, সেটি হচ্ছে যাদের ক্ষেত্রে সিমটমলেস এ ধরনের সমস্যা হচ্ছে, খুব বেশি আসলে লক্ষণ প্রকাশ পাচ্ছে না, এই ধরনের আসলে এল্ডারলি যারা আছেন যাদের বিভিন্ন কোমরবিডিটি আছে, তারা আসলে কত দিন পর পর ফলো আপ করবেন বা কি ধরনের আসলে পরীক্ষা নিরীক্ষা করবেন? ফলো আপের জন্য সবচেয়ে কমন যেটা সেটা হলো একটা ইসিজি করা উচিত, তারপরে একটা ইকো করা উচিত, এবং এরপরে যদি সব কিছু ভালো থাকে, ইসিজি এবং ইকো ভালো থাকে, তাহলে একটা ইটিটি করা যেতে পারে। যদি ইটিটি করার জন্য মানে
যেগুলো ক্রাইটেরিয়া থাকে, ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, যে ইটিতে যদি কোনো কন্ট্রাডিকশন না থাকে সেইভাবে করা উচিত। আর যদি দেখা যায় এগুলোতে ইসিজিতে কোনো চেঞ্জ আছে, ইকোতে কোনো চেঞ্জ পাওয়া যাচ্ছে বা ইটিটিতে কোনো চেঞ্জ পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই এটা অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু জানবো যে হার্ট অ্যাটাক কিভাবে আসলে নির্ণয় করা হয়। হার্ট অ্যাটাক নির্ণয়ের জন্য স্যার এই বিষয় সম্পর্কে জানবো, একজন দর্শক যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আফজাল হোসেন, ঢাকা তেজগাঁও থেকে বলছি, বয়স 40। জি দর্শক, প্রশ্নটি করুন। আমি আসলে 1 মাস আগে জ্বর হয়েছিল, আবার 1 মাস পরে জ্বর, তারপরে একটু ফুসফুসে 5 থেকে 10 পর্যন্ত ইনফেকশন বলতেছে। জি, এখন এটা কি কিরকম রিস্ক বা চিকিৎসা কি ভালো, এই আর কি। জি আপনি সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। শব্দগুলো আমার কাছে খুব ক্লিয়ার না, স্পষ্ট না, মনে হলো যেন ফুসফুসের সমস্যা নিয়ে সে জানতে চাচ্ছে। জি জি স্যার। তো ফুসফুসের সমস্যা হলে তো যেহেতু হার্ট রিলেটেড জ্বর ঠান্ডা ছিল স্যার, করোনা রিলেটেড যে সমস্যাগুলো, এখন তো আসলে আমরা সিটি স্ক্যান করতে দিই, সেখানে পার্সেন্টেজ যে লেখা থাকে যে 5 to 10%, সেই সমস্যাটি ওনার ছিল যে 5 to 10% এর মতো ইনভলভ আছে। এটা থেকে কি ধরনের জটিলতা হতে পারে বা করণীয় কি জানতে চেয়েছেন? যদিও এটা আমাদের আজকে আলোচনার একটু বাইরের আলোচনা, তারপরে বলবো যে 5 to 10% যদি হয় আর তার যদি অক্সিজেন রিকোয়ারমেন্ট না লাগে, তার যদি কোনো শ্বাসকষ্ট না হয়, তার যদি অক্সিজেন স্যাচুরেশন 94 এর নিচে না নামে, তাহলে সে বাসাতেই চিকিৎসা নিতে পারবে। তার জন্য হসপিটালে যাওয়ার জন্য কোনো প্রয়োজন নেই বা এটাতে ভয়ের কোনো কারণ নেই। 3 দিন পরে হয়তো সে 10% বলছে স্যার, এটা কিন্তু সময়ের সাথে সাথে আসলে এটাই বললাম যে 3 দিন পরে সে একটা রিভিউ করতে পারে। আচ্ছা, যে যদি সিটি স্ক্যান করে থাকে 3 দিন পরে একটা সিটি স্ক্যান রিভিউ করতে পারে, অথবা সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর বা সিরেক্টিভ প্রোটিন যদি করা থাকে, তাহলে 3 দিন পর একটা রিভিউ করে দেখতে পারে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এবং ইনভেস্টিগেশন যদি তাকে গাইড করে না ডে টু ডেট করছে, তখন পরবর্তী স্টেপ। আর যদি দেখা যায় ইমপ্রুভ হচ্ছে, তাহলে অনলি বাসাতে থেকে চিকিৎসা নেওয়া সম্ভব। জি ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা একটু জানবো যে আসলে হার্ট অ্যাটাক নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? চিকিৎসার প্রথম শর্ত হলো যে আগে আসলে হার্ট অ্যাটাক, তো আমি একটু আগে বললাম একটু বড় শব্দ, তো হার্ট অ্যাটাকের প্রথমে যে আপনি একটা ইসিজি করেন, ইসিজি করে দেখেন যে আসলে হার্ট অ্যাটাকটা অ্যাকুট হার্ট অ্যাটাক বলছি আমরা, যেরকম আজকে আলোচনার বিষয় অ্যাকুট হার্ট অ্যাটাক বা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সেক্ষেত্রে প্রথমে একটা বেসলাইন একটা ইসিজি করতে হবে। ইসিজি করে দেখতে হবে যে তাকে এসটি লিমিটেড এমআই নাকি নন এসটি লিমিটেড এমআই, এই দুটোকে আমাকে প্রথম ডিফারেন্সিয়েট করতে হবে। যদি এসটি লিমিটেড এমআই হয় এবং পেশেন্ট যদি কোনো পিসিআই ক্যাপেবল সেন্টার, যেখানে প্রাইমারি পিসিআই করা যায়, তাহলে সেখানে যদি পেশেন্ট উইদিন 12 আওয়ার্সের মাঝে পৌঁছাতে পারে, তাহলে প্রাইমারি পিসিআই আমাদের ফার্স্ট অপশন হবে, যদি এসটি লিমিটেড এমআই হয়, যদি কোনো কন্ট্রাডিকশন না হয়। আর যদি নন প্রাইমারি পিসিআই ক্যাপেবল কোনো সেন্টারে যায়, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে রেফার করতে হবে ক্যাপেবল, কাছাকাছি কোনো ক্যাপেবল প্রাইমারি পিসিআই করার মধ্যে একটা সেন্টার, সেখানে রেফার করতে হবে। অথবা যদি দেখা যায় ডিস্টেন্ট হয়, যে এখান থেকে দেখা যায় এখান থেকে আমার প্রাইমারি পিসিআই করার মতো সেন্টারটা অনেক দূরে বা সময় নষ্ট হবে, ঝুঁকি আছে, সেক্ষেত্রে আমরা ফিব্রিনোলাইটিক্স যেটা বলি, যে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, ফিব্রিনোলাইটিক্স দিয়ে শুরু করতে হবে। শুরু করার পরে এরপরে আপনি প্রাইমারি পিসিআইয়ের জন্য, যেটাকে আমরা বলি ফার্মাকোইনভেসিভ পিসিআইয়ের জন্য আপনি প্রাইমারি পিসিআই বা ফার্মাকোইনভেসিভ পিসিআই ক্যাপেবল যে কোনো একটা সেন্টারে আপনাকে রেফার করতে পারেন। এটা হলো একটা হলো এসটি লিমিটেড যদি হয়। এখন নন এসটি লিমিটেড যদি হয়, সেক্ষেত্রে আপনাকে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের পাশাপাশি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটিকে এনশিওর করতে হবে। এনশিওর করার পরে যদি দেখা যায় পেশেন্টের অনগোয়িং চেস্ট পেইন থাকে, পেশেন্টের দেখা যায় যে কার্ডিওজেনিক শক হয় বা অন্য কোনো ঝুঁকি থাকে, সেক্ষেত্রে আপনি একটা অ্যাঞ্জিওগ্রাম করে দেখেন আগে। আর যদি স্টেবল থাকে, তাহলে পেশেন্টকে আপনি খুব তাড়াহুড়ো না করে 72 আওয়ার্স পরেও আপনি একটা অ্যাঞ্জিওগ্রাম করে দেখেন। দেখে এরপরে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে তখন ইন্টারভেনশন করতে হবে, দ্যাট ইজ স্টেন্টিং করতে হবে, না মেডিকেল ম্যানেজমেন্টে যেতে হবে, নাকি সার্জিক্যাল কোন ম্যানেজমেন্টে যেতে হবে। দ্যাট ইজ আসলে স্যার এই যে হার্ট অ্যাটাক এর চিকিৎসা আসলে নির্ভর করছে রোগী টু রোগী ভেদে, যার ক্ষেত্রে যে ধরনের আসলে এমআই হচ্ছে এসটি ও নন এসটি এলিভেটেড, সেই ধরনের চিকিৎসা আসলে করা হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখনই বুকে ব্যথা হবে, শীঘ্রই আমাদেরকে হসপিটালে চলে যেতে হবে। স্যার আমরা একদমই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্টুডিওতে এসেছেন এবং দর্শকদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমি এনটিভির দর্শক শ্রোতা এবং আজগর আলী কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, দেখছিলেন আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র অনুষ্ঠানটি। আশা করছি আমাদের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। অনুষ্ঠানটি সরাসরি দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার একই সময় এনটিভির পর্দায়।
প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখাবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।